আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবন ফুরিয়ে যায় তারপরেও সময় পুরে না, কাজ ফুরিয়ে যায় তারপরেও কাজ শেষ হয় না। মানে একেকটা একেক ধরনের সিচুয়েশনে বাক্যগুলো আমি একটু উল্টাপাল্টা করেই বললাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিনিয়ত প্রতি মাসের যে বাজারটা করার জন্য আমি প্রস্তুতি নিই, এক এক করে মনে করছিলাম। গতকালকে সারাদিন হচ্ছে বাসা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে হচ্ছে সকালবেলা উঠে এক এক করে চাচ্ছিলাম যে বাসার কোথায় কি লাগবে, অন্তত মুদি দোকানের সদাইগুলো। তো সিলেক্ট করছিলাম, একটু পরপর মনে পড়ছে আর একদম নিয়ে চিন্তা করছি আর লিখছি আর রান্নাঘরে হেঁটে হেঁটে দেখছি যে কোন জিনিসটা নাই, কোন জিনিসটা একদম লাগবে আবার লাগবে না, এই ধরনের একটা অবস্থা। তো আসলে গত মাসে আমি যখন কোরবানির ঈদ উপলক্ষে দেশে যেতে হবে ভেবেছিলাম, তখনই আমি বাসার বাজার সদাইগুলো একদম করিয়ে নিই। গত মাসে হচ্ছে ছিটা ছিটা যতটুকু লেগেছে বা অল্প অল্প পরিমাণে যতটুকু লেগেছে, জাস্ট সীমাবদ্ধতার মাঝে অতটুকু কিনেছি, আবার শেষ তো আবার এনেছি। এই ধরনের একটা অবস্থার মাঝে হচ্ছে আমার বাজার সদাই করা। আপনারা হয়তো খেয়াল করেছেন গত মাসে আমার কোনো বাজার সদার ব্লগ ছিল না। তো এই মাসে হচ্ছে যেহেতু বাসায় এসেছি ঈদের পর, একদম পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কালকে যে ব্লগটা দিয়েছিলাম পুরো ব্লগটাতে আমি শেয়ার করেছিলাম। অনেকে তেলাপোকা নিয়ে খুবই প্রবলেমে থাকেন, সেই তেলাপোকা সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম আমি। তো আজকে হচ্ছে একটু বাসাটা একদম খালি খালিও। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট নাস্তাটা করলাম আর লিখন ওরা তো খেয়ে নিয়েছে। আমি হচ্ছে বাজার সদাইগুলো এক এক করে আজকে রেডি করছি, একদম জাস্ট কাগজে কলমে লিখে রাখছি যাতে কোনো কিছু অপূর্ণতা না থাকে বা বারবার যেন আমাকে মুদি দোকানের কোনো জিনিসপত্রের জন্য যেন নিচে নামতে না হয়। একটা মাসের জন্য ওভাবে আমি বাজার সদাইটা করে ফেলি। যদি আগামীকাল আমি বাজার সদাইটা করতে পারি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে যে আপনারা হয়তো বা দেখেছেন কাউন মাছ, এই কাউন মাছটা আমি গ্রামের বাড়িতেও রান্না করেছিলাম। যেদিন আসবো সেদিন আমার শাশুড়ি হচ্ছে রান্না করে দিয়েছিল, আমি কেটে দিয়েছিলাম, কীভাবে ঘষে পরিষ্কার করতে হয় তা শেয়ার করেছিলাম। এবং আজকে হচ্ছে আমি যেহেতু ঢাকার বাসায়ও আপনাদের ভাই হচ্ছে আমাদের জন্য কাউন মাছ, তারপর হচ্ছে কোরবানির মাংস আর হচ্ছে ইলিশ মাছ পাঠিয়েছিল। তো আমি আস্তে আস্তে সবই শেয়ার করব। তো কাউন মাছ আমি হচ্ছে ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর কাউন মাছ হচ্ছে এখানে কেটে নিলাম। সবগুলো কাউন মাছ আসলে গ্রামের বাড়িতে মাছ ডলা ঘষা বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যতটুকু সহজ, ঢাকার বাড়িতে অনেক কষ্ট হয়ে যায়। নেট দিয়ে, যে পাতিল মাজার নেট আছে না, ওই নেট দিয়ে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আর নুপুরকে দিয়ে হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করিয়েছি। হচ্ছে সবগুলো মাছ হচ্ছে আমি কেটে নিয়েছি। এদিকে হচ্ছে ঝুম বৃষ্টি হয়েছিল আমাদের এই মগবাজার আজকে। তো একটু বাইরের সিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে ওদেরকে এগুলো রাখতে দিয়েছি, মাথাগুলো আমি আর কাটলাম না, মাথাগুলো নুপুরকে কাটতে দিয়ে আমি হচ্ছে বাসার মধ্যে একটু হাতগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে বাসার সিনগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু গতকালকে একদম সকাল থেকে পুরো বাসার কাজ কমপ্লিট করার পর আবার রাত যতটাই হয়েছে আমি হচ্ছে বাসার পর্দাগুলো সবাইকে নিয়ে লাগিয়েছিলাম। তো এই তো 10টা 11টা যাই বাজুক না কেন, কাজ যতই কমপ্লিট করি না কেন, একদম 12টা 1টা বাজে। মাছগুলোকে গুছিয়ে রাখলাম আর দুপুরের জন্য লাউ কাউন মাছ আর ডাল রান্না করব প্রিপারেশন নিচ্ছিলাম। এর ভিতরে হচ্ছে আবার আমাদের গ্রামের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে। আসলে গ্রামের বাড়িতে যখন মাছ পাওয়া যায় টানা, তখন কিন্তু আপনার ভাই পরপরই কিন্তু মাছ পাঠায়। তো সেজন্য হচ্ছে কি আমার ঢাকার বাসায় তেমন একটা মাছ কেনা লাগে না। তবে যদি মাছ না পাওয়া যায় গ্রামের বাড়িতে, তখন হয়তো বা আমাকে বারবার ঢাকা থেকে মাঝে মাঝে মাছ কিনতে হয়। তো এই তো প্রত্যেকটা রুম শেয়ার করার পর কী মাছ পাঠিয়েছিল, মাছের চেহারা কেমন ছিল, দেখতে কেমন ছিল, যা পেয়েছে তাও ভাগ্য, সেটাও ভাগ্যকে মানে মেনে নেওয়ার মতো একটা পরিস্থিতির মাছ। কারণ চিংড়ি মাছ একদম পাওয়া যায় না বললেই চলে গ্রামের বাড়িতে। আমি যখন গিয়েছিলাম কোরবানির আগে 2-3 দিন আগে, তখনও আম্মা বারবার বলছিল যে একটা চিংড়ি মাছও দেশে পাওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা গ্রামের। তো এই তো মাছ পাঠিয়েছে, মাছগুলোকে ভালোভাবে একদম হাউজের মধ্যে ঢেলে ভালোভাবে হচ্ছে বারবার ঘোলাটে পানি থেকে বা ময়লা পানি থেকে যেন পরিষ্কার পানি বের হয়, সেজন্য হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লিখন আজকে দুজনেই এত দেরিতে আজকে ঘুম থেকে উঠেছে। সকালবেলা আমরা হচ্ছে জেসমিনেরা সবাই খেয়ে ফেলেছে, আমি নাস্তা করে ফেলেছি, বাট লিখনের জন্য কিছুই ছিল না। তো ওরা হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজি ডিম পোস্ট দিয়ে খাবে। তো সেজন্য ওদের জন্য হচ্ছে এই 12:30টার দিকে হচ্ছে রুটি বানানো হচ্ছে আর ডিম ভাজি করা হচ্ছে। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পাতিলি করে নিয়েছি। আর চিংড়ি মাছ যত ভালো করে ধুতে পারেন ততই ভালো, কারণ চিংড়ি মাছে অনেক বেশি ময়লা থাকে। একদম ফ্রেশভাবে না ধুলে অনেকক্ষণ পর্যন্ত পানিতে ভাসিয়ে ভাসিয়ে বা অনেকক্ষণ পর্যন্ত পানি থেকে ময়লা পানি থেকে বারবার উঠিয়ে যখনই পরিষ্কার পানি বের হবে তখনই মনে করবেন যে আপনার চিংড়ি মাছটা ধোয়া হয়েছে এবং কাটাকাটি করার জন্য পারফেক্ট একটা টাইম। তো এদিকে হচ্ছে ওরা নাস্তা করেছে, দেন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। আমরা আসার পর এখনও বাসায় একদম খালি, কোনো মেহমান বা কেউ ছিল না, আমি লিখন আর হচ্ছে জেসমিন ওরা। তো বাসাটা ক্লিন করতে পেরে সবচেয়ে বেশি ভালো লেগেছে।
দুধ চায়ের কালারটা কার কাছে কেমন লাগলো, চা বানানোটা আমার ঠিক আছে কিনা বা কালার ঠিক আছে কিনা, দুটো কালার কার কাছে কেমন লাগছে তো সব কিছু জানাবেন। এদিকে হচ্ছে যেহেতু আমার বাসার পর্দাগুলো হচ্ছে ডাবল পর্দা, তো উপরের পর্দাগুলো লাগানো হলো, আবার ভিতরে যে পর্দাগুলো এগুলো এখনও লাগানো হয় নাই। আর আমি যখন গিয়েছিলাম দেশের বাড়িতে তখন হচ্ছে কোরবানির ঈদের আগে দিয়ে যখন গিয়েছিলাম পুরো বাসার পর্দাগুলোকে একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন হচ্ছে আমি ইস্ত্রিতে দিয়ে যাই। প্রত্যেকবারই এমন হয় রোজার ঈদে, কোরবানির ঈদে। আবার যখন ঈদের পর আসি তখন হচ্ছে কি দোকান থেকে, ইস্ত্রির দোকান থেকে এনে সাথে সাথে হচ্ছে বাসায় লাগিয়ে ফেলি। তো আমি বসে বসে ডাইনিং টেবিলে বসে বসে লিখন আর হচ্ছে সয়েলকে দিয়ে পর্দাগুলো সেট আপ করছিলাম। ওরা হচ্ছে আমি বলেছি ডিপ থেকে লাইট হবে, মানে একদম গাঢ় কালার থেকে একদম হালকা কালারের দিকে যেন পর্দাগুলো লাগানো হয়। ওরা বারবার ভুল করতেছিল আর আমি হচ্ছে বারবার দূর থেকে বুঝিয়ে দিচ্ছিলাম যে পর্দা লাগানো ঠিক হচ্ছে না, ঠিক করে লাগাও, ঠিক করে লাগাও। আর লিখন হচ্ছে একদম হয়রান হয়ে গেছিলো, বলতেছিল আম্মু তুমি এত দূর থেকে আর বলো না, যেভাবে আছে ওভাবে লাগিয়ে দিই। তো আমার কাছে মনে হয় কষ্ট যদি করি একবারে করি। তো পর্দার কালারগুলো কেমন হয়েছে, কোন দিক থেকে কোন কালারগুলো আপনারাই বলেন তো, ডিপ কোন দিকে দিয়েছি, লাইট কালারগুলো কোন দিকে দিয়েছি। হয়তো বা আপনারা এখন ভিডিও দেখলে হয়তো বা বোঝার কথা যে আমার ভিডিওর ডান সাইডে হচ্ছে কোন কালার, ডিপ কালার নাকি লাইট কালার, আর বাম সাইডে কোন কালার। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে কষ্ট হলো, ছোট ছোট চিংড়ি মাছ, চিংড়ি মাছের কথা আর কি বলবো, এত ছোট ছোট চিংড়ি মাছ। সে 1 থেকে 1.5 ঘন্টার যুদ্ধের পরে হচ্ছে চিংড়ি মাছগুলো কুটে তারপরে হচ্ছে হলুদ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ মেখে তারপরে হচ্ছে প্রতিবার মতো যেভাবে রেখে দিচ্ছি আজও রেখে দিচ্ছি। জেসমিন হচ্ছে ও আবার এগুলোতে একদম এক্সপার্ট হয়ে গেছে, আমি যেভাবে বুঝিয়ে বুঝিয়ে প্রতিবার বলি ওভাবেও সেই কাজগুলো করে। আর এদিকে হচ্ছে রান্নার জন্য সকল আইটেম গুছিয়ে নিয়েছি। প্রতিনিয়ত দুপুরবেলা রান্নার কাজ, সকালবেলা তেমন একটা কাজ না করলেও দুপুরে রান্না কাজটা আমার জন্য একটা পারফেক্ট একটা নিয়ম মাফিক হয়ে গিয়েছে। তো এই তো ওদের সাথে হচ্ছে ওরা ডাল আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল। আর কাউন মাছটা তো আমি কেটে দেখিয়েছিলাম আপনাদেরকে, একদম প্রথমে কাউন মাছ কেটেছিলাম। তো 1 ভাগ কাউন মাছ হচ্ছে রান্না করার জন্য নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে ডালটাকে ঘুটুনি দিয়ে ঘুটে ডালটাকে রান্না করা কমপ্লিট। এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, যে চিংড়ি মাছটা আজকে পাঠিয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করছি। আর হচ্ছে কাউন মাছ রান্না, কাউন মাছ রান্নাটা কিন্তু একদম মনোযোগ দিয়ে রান্না করতে হয়। কিছু কিছু মাছ আছে হেলাই দুলাই রান্না করলেও হয়ে যায়, মানে ভালো লাগে, যেমন ইলিশ মাছ, যে কোনো এই ধরনের পোয়া মাছ, এই ধরনের মাছ হচ্ছে একটু নর্মালভাবে যদি আপনি মনোযোগ দেন রান্না কমপ্লিট হয়ে যায়। আর কিছু কিছু মাছ আছে একদম একদম মনোযোগ দিয়ে রান্না করতে হয়, যেমন কাউন মাছটা একদম আপনাকে মনোযোগ দিয়ে রান্না করতে হবে, নয়তো কিন্তু কাউন মাছ ভালো হবে না। কারণ মশলা কষানোটাই হচ্ছে কাউন মাছের পারফেক্ট একটা মানে রান্নার প্রথম প্রস্তুতি। তো ভালোভাবে মশলা কষিয়ে তারপর হচ্ছে কাউন মাছটা রান্না করে ফেললাম, রান্না করে তারপর হচ্ছে গোসল করে এখন খাবার টেবিলে চলে আসলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আগামী দিনের ব্লগের জন্য অপেক্ষা করবেন। আগামী দিন সবচেয়ে বড় একটা ব্লগ দিব, যা হচ্ছে আপনাদের মনের কথা, আমার মনের কথা সব কিছু শেয়ার করব।